পতিত সরকারের যে সমস্ত দোসররা এখনো বিভিন্ন সেক্টরে বিদ্যমান, তারাও কিন্তু কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত। সেই জায়গা থেকে সরকার তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মানুষ চায় না যে জামাত ইসলাম, বিএনপি বা মাঠের যারা বিরোধী দল তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক, তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক, তাদের মধ্যে কোনো ভেদ তৈরি হোক। যে গত 18টি বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার পতনের জন্য আমরা আন্দোলন করলাম, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে বা তাদের মধ্যে যদি কোনো বিভেদ তৈরি হয় কারো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য, সেটি কিন্তু আমাদের এই ভাগ্যাকাশে আরেকটি দুর্যোগের ঘনঘটা কিন্তু হইলেও হইতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি টেবিল টক ইউকের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে, এবং আজকের এই আলোচনা প্যানেলের বিজ্ঞ আলোচক বিন্দু তাদের সবাইকে। অনেকদিন পরে দেখেন এই 5 তারিখের পর থেকেই এক ধরনের অস্থিরতা কিন্তু চতুর্দিকে বিরাজমান। আপনি যদি দেখেন যে 5 তারিখের শপথের পরে, 5 তারিখের পরে 8 তারিখে শপথ হলো, শপথের পর থেকে কোনো জায়গায় কিন্তু যেন একটু খাপসারা ভাব। খাপসারাটা হলো রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে, রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যায়। ঠিক একইভাবে পতিত সরকারের যে সমস্ত দোসররা এখনো বিভিন্ন সেক্টরে বিদ্যমান, তারাও কিন্তু কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত। সেই জায়গা থেকে সরকার তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে মাঝখানে জামাত খুব বেশিভাবে আলোচিত হয়েছে সকল ক্ষেত্রে, এবং কয়েকটি মোটা দাগে কয়েকটি প্রশ্ন, সেগুলো জামাত সরকারকে কতটা প্রভাবিত করছে, জামাত সরকারকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, ইত্যাদি ইত্যাদি। অতি সম্প্রতি জামাতের কিছু কথাবার্তা রাজনৈতিক সচেতন মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে যে আসলে তারা কি চায় বা তারা কি করতে চায়, বা এই যে দীর্ঘ 17 বছর 18 বছর দেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন, এবং এই আন্দোলনের ফলে ছাত্রদের অংশগ্রহণ এবং ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে বিজয়, সেই বিজয়ের মধ্য দিয়ে তো দৃশ্যমান অনেক কিছু হয়েছে। খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, 6টি মামলা থেকে উনি অব্যাহতি পেয়েছেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক বন্দী যারা নেতৃবৃন্দ তারা সুবিচার পাচ্ছেন, যারা প্রশাসনে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন সেই সমস্ত বঞ্চিত কর্মকর্তাদেরকে পদায়ন করা হচ্ছে, পুলিশে যারা বঞ্চিত ছিলেন তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে এবং পদায়ন করা হচ্ছে। এবং আপনি সবাই যেরকম বলছিলেন যে এখন তো আর সেই স্বৈরাচার নেই বা সেই স্বৈরাচারের দোসররাও নেই, আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি, নিঃশ্বাস নিতে পারি, দিন শেষে শান্তিতে ঘুমাতে পারি, মিথ্যা মামলা গায়েবী মামলা আর ভয় নেই, বা নিরপরাধ মানুষ তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়ার কোনো আতঙ্ক নেই। এই সার্বিক বিষয় নিয়ে এক ধরনের স্বস্তি কিন্তু আছে। অস্বস্তির জায়গাটা যেটা হলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক ধরনের দাবি লীগ তৈরি হয়েছে দেশে, সেই দাবি লীগকে কতটা ইফেক্টিভলি নিয়ন্ত্রণ করা যায় সেটা একটা অস্বস্তি রয়ে গেছে। টাকা পাচারকারীদেরকে টাকা উদ্ধার করা এবং তারা কারা তাদের নাম বের হয়ে আসবে, যেহেতু দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে দিয়ে সে ধরনের একটি অস্থিরতা। আবার রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘ 15 বছর 16 বছর ক্ষমতায় না থাকার যে যন্ত্রণা জ্বালা, তার মধ্যে কিছু কিছু নেতৃবৃন্দের যে দখল, হুমকি ধামকি, চাঁদাবাজি, এটি যে হচ্ছে না আমি একেবারেই বলবো না। এবং সবচেয়ে বড় দল, বৃহৎ দল বিএনপি, তাদের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কোনো ক্ষেত্রে বেপরোয়া নেতৃবৃন্দকে এখন আয়ত্তে আনা যাচ্ছে না। তারপরে জাতীয় পার্টি নিয়ে এক ধরনের অস্বস্তি রয়ে গেছে, এখন তারা ভালো ভালো কথা বলছে, অথচ 18টি বছর তারা এই স্বৈরাচারের একেবারেই সহযোগী হিসাবে ভোটারবিহীন নির্বাচন, দামি নির্বাচন, বা রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যাওয়ার নির্বাচনে একে অন্ধ সাপোর্ট করার মধ্য দিয়ে যে গণতন্ত্রকামী মানুষের টুটি চেপে ধরা হয়েছিল গত 18 বছর, তারা আজকে গণতন্ত্রের পক্ষে কথা বলছে। এটি কোনো মানুষ ভালোভাবে নিচ্ছে যে ঠিক আছে অন্তত তারা এখানে আসছে। এবং তারপরে আবার কেউ বলে যে তারা এখন গা বুঝে বা পরিবেশ বুঝে তারা ছাতাটা উল্টা দিকে ধরছে, অনেক রকমের। আমি পজিটিভলি নিতে চাই যে দেশের রাজনৈতিক বাতাস আসবে, কিন্তু জামাত ইসলামের কথাবার্তা বুঝতে আমি কখনো কখনো অক্ষম। কারণ সর্বশেষ নির্বাচনেও যদি আপনি দেখেন তাদের ভোটার সংখ্যা কত, 8 থেকে 10% মধ্যে তাদের ভোটার সংখ্যা। সেই 8% থেকে 10% ভোটারের একটি রাজনৈতিক দল, তাদের মধ্য দিয়ে কোনো নিপীড়ন নির্যাতন হয়নি আমি তা বলবো না, বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত তাদের নেতাদের উপরে। সেই জায়গায় যতটা দায়িত্বশীল কথাবার্তা মাঠের সর্ববৃহৎ বিরোধী দল সম্পর্কে জায়গাটুকু থাকা দরকার, সেটি দৃশ্যমান কিন্তু নয়। সেটি অনেকাংশে খুব আক্রমণাত্মক কথাবার্তা। এটি হয়তো শুনতে ভালোই লাগে, বা তারা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো হয়তো তাদের কর্মীদেরকে উজ্জীবিত করলেও করতে পারে, কিন্তু আমাদের যারা
রাজনৈতিক সচেতন মানুষ আমাদের অনেক সময় আতঙ্কিত করে, মানে ৭১-এর ভুল, তারপরে ৯৬ সনের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে বিএনপিকে হাত ছেড়ে আওয়ামী লীগের হাত ধরার ভুল, আবার এই যে ৯০-এর ২০২৪-এ যে স্বাধীনতা অর্জন, সেখানে আবার কোনো ভুল হয়ে যায় কিনা। মানুষ চায় না যে জামাত ইসলাম, বিএনপি বা মাঠের যারা বিরোধী দল, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হোক, তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক, তাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হোক, এবং বিভেদের সুযোগ নিয়ে এই পতিত সরকার, তার পতিত সরকারের দোসররা আবারও এই যেখানে ঐক্যবদ্ধ থাকা দরকার, সে ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে এক ধরনের অস্থিরতা দেশে তৈরি হোক, এটি বোধহয় কেউ চায় না। কারণ অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই অতীতের শিক্ষা হলো যে ভুল যে সমস্ত হয়ে গেছে, বিএনপির ভুল হয়নি আমি এমনটি বলবো না, বিএনপিরও ভুল থাকতে পারে। অতএব সব ভুলগুলোকে, অতীতকে কাটাছেড়া না করে বরং আগামী দিনের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং তারা সুষ্ঠু রাজনীতির ধারা প্রবর্তন করবে। জনগণ যাকে ভোটে দেবে সে ভোটে নির্বাচিত হবে। একটা জিনিস জামাত ইসলাম খুব শক্তভাবে বলছে এই ভোটের ডেট নিয়ে, দেখেন আমরা তো লড়াই করেছি, সংগ্রাম করেছি, আপনার এই জনপ্রিয় ইউকে টেলিভিশনের টেবিল টক ইউকের মধ্য দিয়ে আপনার প্রতি ঝুঁকি আসছে, আপনার এই জনপ্রিয় চ্যানেলটাকে বিভিন্নভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক হ্যাক করা হয়েছে, আমরা দেখতে পারিনি, করতে পারিনি। কেন? শুধু তো জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য। এখানে তো বসে থাকার জন্য। জনগণের সরকারটা হলো এরকম যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার মধ্য দিয়ে একটি স্বৈরশাসক তৈরি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করা হয়েছে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি যদি আপনি ফিরে দিতে চান, তাহলে প্রথম যে কাজটি করতে হবে, সংবিধানের সংস্কার বলেন, পুনর্লেখন বলেন, যেটাই বলেন না কেন, জনগণ সরকার নির্বাচিত হওয়ার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো সংযোজন করা দরকার সেটি আগে করতে হবে। তারপর দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি জামাত ইসলামকে মানুষ ভোট দেয়, ক্ষমতায় আসবে, বিএনপিকে ভোট দিলে ক্ষমতায় আসবে। তবে আমি মনে করতে চাই যে গত 18টি বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার পতনের জন্য আমরা আন্দোলন করলাম, তারা যদি ঐক্যবদ্ধ না থাকে বা তাদের মধ্যে যদি কোনো বিভেদ তৈরি হয় কারো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য, সেটি কিন্তু আমাদের এই ভাগ্যাকাশে আরেকটি দুর্যোগের ঘনঘটা কিন্তু হইলেও হইতে পারে। অতএব আমি যেটি বলবো যে সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এক স্বৈরশাসকের কাছ থেকে মুক্তি হওয়া, সেই মুক্তি কিন্তু এখনো মুক্তির স্বাদ আমরা আসেনি। মুক্তির স্বাদ সেদিনে নিতে পারবো যখন একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ তাদের নেতা নির্বাচন করবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে। সেই ভোট দিনের ভোট রাতে হবে, রাতের ভোট দিনের ভোট রাতে হবে না, ভোটারবিহীন নির্বাচন হবে না, 26-24 দামি ভোটও হবে না। এরকম একটি পরিস্থিতি আমাদের কারো কথায় যেন বিঘ্নিত না হয়, সেই বিষয়টাই সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। এই ক্ষেত্রে জামাত কেন এত অতি উৎসাহী হয়ে এই যে ভোট কবে হবে, কি হবে না হবে যে কথাগুলো বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক সময়, আমিও মনে করি যৌক্তিক সময় দিতেই হবে এই সমস্ত সংস্কার করার জন্য। কিন্তু যৌক্তিক সংস্কারের জন্য আমাদের অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। 111-এর সরকার অনেকগুলো উইন্ডো খুলতে গিয়েছিল, শেষে কিন্তু একটাও কিন্তু ভালোভাবে তারা সমাধান করতে পারেনি। এরকম যেন না হয়, বরং যে সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু সংবিধান তৈরি করতে পারবো, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করবে, এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে এই সরকার করবে এবং তফসিল ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করবে, সেটি যৌক্তিক সময়ের মধ্যে। এটা যেন খুব বেশি সময় না হয়, সেটিও একটু বিষয় সবগুলোকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর সাইফুল ওয়াদুদ আপনার কাছে যেটা জানতে চাই, যে আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে জামাত আসলে কি তাদের রাজনৈতিক পলিসিটা পরিবর্তন করেছে, নাকি এক এক দিন এক এক কথা বলে চমক দেখাতে যাচ্ছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ হাসিনা আক্তার আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ অন্যান্য যারা আলোচক আছেন সবাইকে, রবি ভাই, হাসনাত ভাই এবং মাহমুদ ভাই, সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে একটু অভিনন্দন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশ ক্রিকেট দলের যে অভাবনীয় সাফল্য, যে পাকিস্তানে দুটো পরপর টেস্ট জয়লাভ করে সরাসরি 2-0-তে তারা হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানকে। এই জন্য আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল যারা দর্শক আছেন সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি। এবং ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ যারা হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ আমাদের লিটন দাস এবং ম্যান অফ দ্য সিরিজ মিরাজ, উভয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ টিম থেকে এই ধরনের আরো বড় বড় জয় এবং তাদের ধারাবাহিকতা আমরা আশা করব। আমরা যদি মূল আলোচনায় আসি, আমি জামায়াতের আমিরের নাইবে আমির ওনার বক্তব্যটা আমি খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেছি। আমি ওনার প্রতিটা বাক্য এবং শব্দ শোনার চেষ্টা করেছি। আসলে আমি যদি প্রথমে ওনার বক্তব্যটাকে একটু অ্যানালাইসিস করি, ক্ষমা জিনিসটা উনি বেসিক্যালি যেটা আলোচনায় আসছে মূলত যে জামায়াতের পক্ষ থেকে